আমরা এর আগে সি শার্প আসলে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ এবং তার যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো সম্পর্কে জেনেছি। আজকে মূলত আমরা সি শার্প একটি অ্যাপ্লিকেশনের বেসিক কাজটা দেখব। তো এর জন্য আমাদের একটা আসলে এনভায়রনমেন্টটা প্রথমে আসলে তৈরি করতে হবে। তো আমরা কোঅর্ডিনেটর কাজ করার জন্য আমরা আসলে ভিজুয়াল স্টুডিও ইউজ করব। তো আপনার যদি ভিজুয়াল স্টুডিও ডাউনলোড না করা থাকে তাহলে আপনি ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করে নেবেন। তো ডটনেটে কাজ করার জন্য আসলে মূলত আমরা ভিজুয়াল স্টুডিও সরাসরি ইউজ করবো, ভিজুয়াল স্টুডিও কোড নয়। তো আপনি এখানে আসলে বিভিন্ন ডাউনলোডে বিভিন্ন ভার্সন দেখতে পারেন, 2022 সর্বশেষ ভার্সন ভিজুয়াল স্টুডিওর। তাছাড়া আপনি প্রিভিয়াস ভার্সন গুলো ডাউনলোড করতে চাইলে করতে পারবেন। আর আমরা মূলত আজকে কাজ করবো হচ্ছে ভিজুয়াল স্টুডিও 2019 নিয়ে। তো আমার আগে থেকে এটা ডাউনলোড করা ছিল, জাস্ট হচ্ছে অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। তো এটা আমার এর আগে একটা কাজ করা ছিল, আমি সেটা ডিলিট করে দিলাম। তো এখানে আপনি আসলে গেট স্টার্টেড বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছেন, ক্লোন রিপোজিটরি, অর্থাৎ আপনি যদি গিটের কোনো প্রজেক্ট নিয়ে ক্লোন করে এখানে কাজ করতে পারেন, বা আপনার যদি কোনো আগে থেকে প্রজেক্ট থেকে থাকে তাহলে ওপেন প্রজেক্ট অর সলিউশন ক্লিক করতে পারেন, অথবা আপনি কোনো একটা লোকাল ফোল্ডার থেকে আসলে নেভিগেট করতে পারেন এবং কাজ করতে পারেন। আর তাছাড়া সর্বশেষ যে কাজটা আছে সেটা হচ্ছে ক্রিয়েট নিউ প্রজেক্ট, অর্থাৎ একটা প্রজেক্ট নতুন করে তৈরি করতে পারেন। তো আমরা মূলত আজকে একদম বিগিনারদের মতো একটা নতুন প্রজেক্ট আসলে আমরা যখন এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবো, সেখানে আমরা আসলে কি করব, তার জন্য আসলে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। সেখানে আমরা দেখতেছি রিসেন্ট প্রজেক্ট টেমপ্লেট, যেগুলো আমি রিসেন্ট প্রজেক্ট টেমপ্লেট ইউজ করছি। একটা হচ্ছে সি শার্প আর একটা হচ্ছে দেখা যাচ্ছে ASP.NET। তো এখানে আসলে এই টেমপ্লেট ছাড়া আসলে অনেকগুলো টেমপ্লেট রয়েছে। আপনি যদি সাপোজ অল ল্যাঙ্গুয়েজ যদি এখানে সিলেক্ট করেন, এখানে যদি আপনি অল প্রজেক্ট টাইপ দেন তাহলে দেখতে পেতেছেন এখানে আসলে অনেকগুলো আসলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের যে টেমপ্লেট গুলো রয়েছে, যে প্ল্যাটফর্মের বিভিন্ন প্ল্যাটফর্মে, সেগুলো আপনি দেখতে পেতেছেন। এতগুলোর মধ্য থেকে আপনাকে খুঁজে পাওয়া কষ্ট, এবং আমরা মূলত এতগুলো নিয়ে কাজ করবো না, আমরা এখানে শুধুমাত্র কাজ করবো সি শার্প নিয়ে। সুতরাং এই জন্য আমরা এখান থেকে অল ল্যাঙ্গুয়েজ থেকে সি শার্পটাকে সিলেক্ট করে নিলাম, যেটা আমাদের ফিল্টারিং করতে সুবিধা হবে। তাছাড়া আপনি যদি এখানে সার্চের মধ্যে লেখেন টেমপ্লেটের নাম, তাহলে সেই যেই টেমপ্লেটটা নিয়ে সার্চ দিচ্ছেন সেটা যদি আমাদের থেকে থাকে সেটা আপনাকে দেখাবে। হতে পারে সেটা ASP.NET Core অথবা ASP.NET অথবা ASP.NET MVC, আপনি এখানে লিখলে সেটা আপনাকে শো করবে। ঠিক আছে? তো এটা যদি আপনি ধরেন আমাদের 2019, বাট আপনি যদি 2022 দেন, সেই ক্ষেত্রে আপনি ব্লেজর সহ আদার্স আরো বিভিন্ন বর্তমানে সি শার্পের যেগুলো আসলে বিভিন্ন ফ্রেমওয়ার্ক রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন। ঠিক আছে? তো আমরা মূলত আজকে সি শার্পের ASP.NET ওয়েব ফর্মে একটা কাজ করব। তার আগে আমরা একটা কনসোল অ্যাপ্লিকেশন নিব। তো কনসোল অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য জাস্ট আমরা যখন কনসোল ক্লিক করলাম, তখন কনসোলের .NET ফ্রেমওয়ার্কের আহ, একটা আমাদের টেমপ্লেট দেখানো হচ্ছে, যেটা আমরা সিলেক্ট করলে আমাদের জন্য একটা কনসোল অ্যাপ্লিকেশন তৈরি করা হয়ে যাবে। যদি আপনি 2022 ইনস্টল করেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে দুইটা দেখতে পাবেন, অর্থাৎ কনসোল সিলেক্ট করার পর দুইটা পাবেন, একটা .NET ফ্রেমওয়ার্কের পক্ষ থেকে আর একটা .NET কোরের পক্ষ থেকে। হ্যাঁ, তো আবার হচ্ছে যে আপনি যদি টেমপ্লেট গুলোকে আবার ডাউনলোড না করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে ভিজুয়াল স্টুডিও ইনস্টলার, যেটা দিয়ে আপনি ইনস্টলটা করবেন, সেই ইনস্টলারে ওখানে গিয়ে টেমপ্লেট নামে যে ফাংশনটা আছে সেটাকে আপনি চেক করে দিতে হবে। নতুবা আপনি ওল্ড যে স্টাক যেগুলো ছিল .NET ফ্রেমওয়ার্কের, সেগুলো আপনি পাবেন না। নতুনগুলো পাবেন, .NET কোরের গুলো পাবেন, ব্লেজার পাবেন, আদার্স নতুন যেগুলো আসছে সেগুলো পাবেন, বাট ওল্ড স্ট্যাক গুলো পাবেন না। আর বাট আমরা 2019 কিন্তু সহজেই পেয়ে যেতেছি। এখানে আমরা কিন্তু .NET কোর আমরা যেহেতু এসডি আলাদাভাবে ইনস্টল করিনি, সেহেতু আমরা সেটা পাচ্ছি না। তো যাই হোক, আমরা এখন এত কিছু আর মাথায় নিচ্ছি না বা চাপ দিচ্ছি না। আমি জাস্ট এটা বুঝেছিলাম, যদি আপনি কনসোল অ্যাপ্লিকেশনটা নিতে চান, সেই ক্ষেত্রে আপনি ASP.NET কোর দিয়েও সেটা নিতে পারবেন, অথবা ধরেন .NET ফ্রেমওয়ার্ক 2019-এও আপনি সেটা নিতে পারবেন। তবে এখন কথা হচ্ছে, কেন আবার একটা কোয়েশ্চেন আছে যে .NET কোর এবং .NET মধ্যে পার্থক্যটা কি। আমরা এর আগে মূলত ভিডিও তৈরি করেছি, সেখানে আমরা ASP.NET এবং ASP.NET কোরের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করেছি। তো সে বিষয়ে আমরা চাইলে আপনার আগের ভিডিওতে দেখে আসতে পারেন। আমরা এখন আপাতত কনসোল নিয়ে অ্যাপ সিলেক্ট করে নেক্সট ক্লিক করলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্ট নেম দেওয়া আছে, একটা বাই ডিফল্ট এসেছে। আমরা এখানে প্রজেক্ট নেম একটা সিলেক্ট লিখে নিব। আমরা লিখলাম ধরুন প্রজেক্ট টেস্ট নামে আমরা একটা আসলে প্রজেক্টের নাম দিচ্ছি। দেখেন প্রজেক্টের টেস্ট যে নামটা দিচ্ছি সেটা আমাদের সলিউশন নাম চলে আসতেছে। ঠিক আছে? তো
আপনি চাইলে একটা ডিফারেন্স করতে পারেন, আপনি প্রজেক্টের নেমটা ডিফারেন্ট রাখতে পারেন, সলিউশন নেমটা আপনি ডিফারেন্ট রাখতে পারেন। সলিউশন নেমটা হচ্ছে কি আসলে, সলিউশন নেমটা হচ্ছে আপনার কোর, যেটা হচ্ছে আপনি বলতে পারেন মাদার, তার একটা চাইল্ড বলতে পারেন প্রজেক্টটা। তো সেই ক্ষেত্রে আমি যদি একটু কনসোল অ্যাপ্লিকেশন নিচ্ছি, তাহলে এখানে আমি জাস্ট লিখলাম কনসোল অ্যাপ। আর সলিউশন নেমের ক্ষেত্রে আমি সলিউশন নেমটা দিচ্ছি, যেটা একটু আগে লিখলাম। এটাকে প্রজেক্ট না রেখে সলিউশন টেস্ট লিখি, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার সলিউশন নেমটা ডিফারেন্ট থাকলো, সলিউশন টেস্ট যেটা আমার মাদার, আর প্রজেক্ট নেমটা হচ্ছে আমার যে কনসোল অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র সেটার নামটা। এরপর হচ্ছে আমি লোকেশনটা চেঞ্জ করে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো আমার যে জায়গাটাতে রাখতে চাচ্ছি সেটার মধ্যে আমি সিলেক্ট করে দিচ্ছি। আমি আগে থেকে একটা ফোল্ডার রেডি করে রেখেছিলাম, সেই ফোল্ডারটা দেখিয়ে দিলাম এবং সেই ফোল্ডারেই আসলে মূলত আমার প্রজেক্ট ফাইলটা থাকবে। পাশাপাশি আপনি এখানে ফ্রেমওয়ার্কটা থেকে সিলেক্ট করে দিবেন কোন ফ্রেমওয়ার্ক আপনি রাখতে যাচ্ছেন। আমি 4.8.1 রাখতেছি। এরপর ক্রিয়েট দেওয়ার সাথে সাথে মূলত আমার জন্য ভিজুয়াল স্টুডিও নিজে থেকে আমার জন্য একটা অ্যাপ্লিকেশন, কনসোল অ্যাপ্লিকেশন রেডি করে দেবে। তো দেখুন, কনসোল অ্যাপ্লিকেশন আসার পর আমার হাতের ডান দিকে আমি দেখতে পাচ্ছিলাম সলিউশন টেস্ট, যেটা আসলে আমাদের মাদার বলতেছিলাম। এই সলিউশনের আন্ডারে বিভিন্ন প্রজেক্ট থাকতে পারে। আমাদের প্রথম প্রজেক্ট হচ্ছে আসলে একটা কনসোল অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এই কনসোল অ্যাপ্লিকেশনে কি আছে, কনসোল অ্যাপ্লিকেশন একটা প্রপার্টিস, যার মধ্যে assembly.info.cs নামে একটা ফাইল আছে, সি শার্প ফাইল। সেখানে সি শার্পের কিছু কোড দেখা যাচ্ছে, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আপনার রেফারেন্স আছে, রেফারেন্সের মধ্যে আপনার বিভিন্ন যে লাইব্রেরি গুলো আছে, যেগুলো আপনার এই কনসোল অ্যাপ্লিকেশনের সাথে অটোমেটিক্যালি আসলে আসলে চলে এসেছে, সেই রেফারেন্সে সে ফাইলগুলো আপনি দেখতে পেতেছেন। আপনি অ্যাপ ডট কনফিগ ফাইল দেখতে পেতেছেন, পাশাপাশি প্রোগ্রাম ডট সিএস যেটা আমাদের মেইন ফাইল, যেটাতে আমরা কাজ করবো, সেই ফাইলটা দেখতে পেতেছেন। তো এই ফাইলটা এখন এই মুহূর্তে প্রোগ্রামটা রান করার জন্য আমরা এখানে স্ট্যাটিক ভয়েড যে লেখাটা আছে, এটা সব একটু বলি এখানে আসলে কি আছে। যে ধরেন এখানে যে বিষয়গুলো দেখতে পেতেছেন এগুলো আসলে বিভিন্ন আমার যে লাইব্রেরি গুলো রয়েছে, হ্যাঁ, সেই লাইব্রেরি গুলো এখানে দেখাই যাচ্ছে, যেগুলো আসলে কিন্তু কোনটা ইউজ হয়নি। ইউজিং ডিরেক্টিভ ইজ আননেসেসারি, এগুলো আসলে কোনটা ইউজ না হওয়ার কারণে এখানে আসলে এগুলো আনইউজড হওয়ার কারণে এক ধরনের ধোঁয়াশা টাইপের কালার হয়ে আছে, হ্যাঁ। তো এই নেম স্পেসটা হচ্ছে আমার হচ্ছে মূলত আমার প্রজেক্টের নাম। এখানে আমার কনসোলে পাচ্ছি, এটা কনসোলে আসতেছে। আর প্রোগ্রামটা হচ্ছে আমার ক্লাসের নাম, ঠিক আছে? আর এখানে যে মেইন, এটা হচ্ছে আমার মেথড, ঠিক আছে? তো মেথডের মধ্যে আমি সাপোজ কোন স্ট্রিং লিখতে যাচ্ছি, তার জন্য আমি কনসোল লিখবো। দেখেন কন লেখার সাথে সাথে আমাকে ইন্টেলিজেন্স সাজেস্ট করতেছে কনসোল। আমি জাস্ট হচ্ছে ট্যাব প্রেস করে রাইট লাইন লিখবো, কনসোল ডট রাইট লাইন প্যারেনথেসিস এর মধ্যে আমি এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। তো সেভ করে নিলাম। আমি জাস্ট হচ্ছে এখানে স্টার্ট বাটন এটা ক্লিক করলাম। রানটা করেছি কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না, তার কারণ হচ্ছে আমার অ্যাপ্লিকেশন শুধুমাত্র প্রিন্ট করেছি, কিন্তু আচ্ছা প্রিন্ট করার আমি জাস্ট লেখাটা লিখছি, বাট এটা আমি প্রিন্ট করি নাই। সেই জন্য আমাকে এটা কনসোল রিড লাইন করতে হবে। সেই ক্ষেত্রে কনসোল লিখে কনসোল ডট রিড লাইন দিয়ে আবার পুনরায় সেভ দিলাম, দেন স্টার্ট করলাম। ওকে, ফাইন। এখন আমার লাইনটা আসছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? তো এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসলো, এটার মাধ্যমে আপনি মূলত আপনার প্রোগ্রামিং জগতে আসলে পা রাখতেছেন, এবং এটার মাধ্যমে আপনি আসলে স্টেপ বাই স্টেপ একটু আগে যেতে হবে। বাট এটা হচ্ছে আপনার বলতে পারেন একদম বিগিনার। আপনি একটা অ্যাপ্লিকেশন নিলেন, দেন হচ্ছে আপনি যেটা আসলে লিখলেন সেই জিনিসটা আপনি দেখতে পাইলেন, ঠিক আছে? তো একটা জিনিস, আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, যে আমরা যখন প্রথমে কিন্তু এই যে নেম এখানে যেগুলো আসলে আমরা লাইব্রেরি গুলো ইউজ করছি, হ্যাঁ, এগুলো কিন্তু যেগুলো ইউজ হয় না বিধে এগুলো আসলে কোনোটা কি না, এই সিস্টেমের সাথে ঠিক না। কিন্তু আমরা যখন আসলে কনসোলটা ইউজ করছি, এই কনসোল কিন্তু নিজে হচ্ছে একটা কিন্তু ক্লাস। দেখেন এখানে কিন্তু আপনাকে দেখাচ্ছে যে ক্লাস সিস্টেম ডট কনসোল রিপ্রেজেন্ট দ্য স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট অ্যারো স্ট্রিমস দ্যাট কনসোল অ্যাপ্লিকেশন দিস ক্লাস ক্যান নট বি ইনহেরিটেড। ওকে, তো
এই কনসোল একটা ক্লাস যেটা আসলে সিস্টেম থেকে আসতেছে, অর্থাৎ আমরা এখানে যে সিস্টেমটা যখন আসলে প্রথমে যখন আমরা নিয়েছি তখনই এর রেফারেন্সের মধ্যে সিস্টেমের মধ্যেই কিন্তু এই কনসোল ক্লাসটা ছিল, এবং এর রিড লাইন যেটা সেটাও সেম, দেখেন ওটা কিন্তু কনসোল ক্লাস থেকে আসতেছে। ঠিক আছে, রিপ্রেজেন্ট দ্য স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট অ্যান্ড ইরর সিস্টেম। ওকে, আর রাইট লাইনটা হচ্ছে মূলত ওই ক্লাসের মধ্যে থাকা একটা মেথড। ঠিক আছে, দেখেন এটা একটা মেথডের সাইন দেওয়া আছে, যেটা বক্সের মতো কিউব যে সাইনটা সেটা আসলে মেথডের সাইন। তো void console dot write line string values 18 overloads, write the specified string value followed by the content line terminator to the standard output system। ঠিক আছে, তো এটার মাধ্যমে আপনি দেখতে পাইলেন যে তাহলে আমার এটা হচ্ছে কি একটা মেথড, রাইট লাইনটা এবং রিড লাইনটা হচ্ছে সেম একটা মেথড। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমাদের বাকিটা হচ্ছে আমরা একটা স্ট্রিং এখানে আসলে ডাবল কোটেশনের মধ্যে লিখে সেটাকে আমরা রিড লাইনের মাধ্যমে আমরা প্রিন্ট করে নিলাম। ওকে, এখন যদি এই সিস্টেম শব্দটা আমরা যদি এখানে নেম স্পেসটা যেটা ইউজ করছি উপরে যে ইয়াটা ইউজ করছি, হ্যাঁ ডিরেক্টিভস যেটা ইউজ করছি সেটা যদি আমরা বাদ দিয়ে দিই লাইব্রেরিটা, তাহলে দেখবেন আমাদের এখানে এরর চলে আসতেছে, অর্থাৎ দ্য নেম কনসোল ডাজ নট এক্সিস্ট দ্য কারেন্ট কন্টেক্সট, সে এটা খুঁজে পাচ্ছে না। আর কনসোল যে কি জিনিস সে কিন্তু এ বুঝতেছে না, তাকে তো বুঝতে হবে যে আসলে কনসোলটা কি জিনিস, সে তো এটা বুঝতেছে না, সে কনসোলও কিছু বুঝতেছে না, রাইট লাইন কিছু বুঝতেছে না। সাপোজ এখন আমি যদি স্টার্ট দিই আমাকে একটা এরর শো করবে, এই যে বলতেছে দা এর বিল্ড এরর, উড ইউ লাইক টু কন্টিনিউ দ্য রান দ্য সাকসেসফুল বিল্ড। হ্যাঁ, আমি তারপরে বলতেছি আমি রান করতে চাইতেছি, তাহলে সে আমাকে কি দিবে, একটা এক্সপ্রেশন সে আমাকে দিচ্ছে। ঠিক আছে, বিল্ড আমি বললাম যে হ্যাঁ, সে আমাকে ওই এররটা সহ কি করলো, রানটা দেখাই দিল। বাট এটা আমার আসলে অ্যাপ্লিকেশনটা কি হচ্ছে না, ঠিক হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি যদি চাই আলাদাভাবে আমাদের যে নেম স্পেসটা ছিল সিস্টেম, আমরা চাইলে এখানেও অ্যাড করে দিতে পারি সিস্টেম ডট, যদি দিই তাহলে সে সেখানে কি পাবে, কনসোল ক্লাসটাকে পেয়ে যেতেছে। ঠিক আছে, সরি, কনসোল ক্লাসটাকে পেয়ে যেতেছে। আমরা যদি এই লাইনটাকে বাদ দিই, আবার যদি প্রথম থেকে লিখি সিস্টেম, আমরা প্রথমে আমাদের রেফারেন্সের অ্যাড করলাম, অ্যাড করার পর তার মধ্যে থাকা যে ক্লাসগুলো আছে কনসোল ক্যান্সেল ইভেন্ট আর্গুমেন্ট, হ্যাঁ এছাড়া কনটেক্সট বাউন্ড অবজেক্ট, কনটেক্সট মার্শাল এক্সেপশন, কনটেক্সট স্ট্যাটিক অ্যাট্রিবিউট, কনভার্ট, হ্যাঁ এর বাইরে আরো ডাটা মিসলিডিং এক্সেপশন, ডিবি নাল, তারপর ডিভাইডেড বাই জিরো এক্সেপশন, তারপর হচ্ছে যে অ্যানাম, সত্য আরো অনেকগুলো আসলে আপনি ক্লাস তার প্রপার্টিস গুলো আপনি এখানে দেখতে পাইতেছেন। ঠিক আছে, তো আমরা এখানে তো আগের মতোই কনসোল ডট আমরা কি নিব, কনসোল ডট রিডাইরেক্ট নিব, যেহেতু প্রিন্ট করতে চাইতেছি আমরা। রিড লাইন সিস্টেম ডট, সরি সিস্টেম ডট কনসোল ডট রিড লাইন, এটা জিরোটা হবে না, তাহলে এর মাধ্যমে আমরা আগের মতো আবার প্রিন্ট করে দেখতে পারবো। ওকে, এই ছিল আমাদের প্রথম ক্লাস। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা এই বিষয় নিয়ে আলো আলোচনা করব। আসসালামু আলাইকুম।